অ্যানালিসিস করে আমি আজকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে 150 খানা কোশ্চেন করাবো। হ্যাঁ, ওকে, অ্যাজ আ টোটাল। তো এখানে যে নোটটা আছে সেই নোটটা থেকে অ্যাপ্রক্সিমেটলি দাঁড়িয়ে যাবে প্রায় 30 থেকে 40টা প্রশ্ন। আর তারপরে আমরা ফার্দার এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো 1 মিনিট একটু দাঁড়াও। ওকে, সো একটু মন দিয়ে যতগুলো যা যা করাচ্ছি একটু মন দিয়ে শুনে নেবে। তো এই লর্ড লিটন নামটা প্রায় নিউজে, মানে নিউজ বলতে এমসিকিউ তে তোমরা পাও। ঠিক আছে, লর্ড লিটনের নাম ডিফারেন্ট এমসিকিউ তে, সরি, কারেন্ট অ্যাফেয়ার্স করতে করতে এটা মাইন্ডে চলে এসছে। সো এবার লর্ড লিটনের টাইম ফ্রেমটা সবার আগে মাথায় রাখতে হবে, 76 থেকে 80, 76 to 80। এবার এর আগে যিনি ছিলেন, এর পরে কে ছিলেন, সবটা আমরা করব, বাট একটু কম্প্রিহেন্সিভ আইডিয়া নিয়ে যখন যেহেতু চলছি, আমরা লাস্ট যে পড়াশোনাটি করেছিলাম সেই পড়াশোনাতে আমরা 1857 পড়েছিলাম তো। এবং ডিফারেন্ট বিদ্রোহ আমরা পড়েছি তার আগে। আচ্ছা, 1857 পরে ওকে গীতার্থ, অসুবিধা নেই। আচ্ছা, ওকে ওকে, 1857 পরে মাঝখানে আমরা 1885ও পড়েছিলাম। ঠিক আছে, 1885। এবার 1885 ডিটেলটা পড়িনি, 1885 নিয়ে ফার্দার নেক্সট নেক্সট ডেতে আমরা আলোচনা করব 1885 কে নিয়ে। 1885 বা আমরা আইএনসি টোটাল 4টা নেক্সট ডেতে পড়বো, নেক্সট ডের ক্লাসে। এবার 1857 থেকে 1885 জার্নির মাঝখানে বেশ কিছু অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশনের টার্ম গুলোকে আমি বলেছি আস্তে আস্তে পড়াবো, বিকজ আমি তোমাদের সোশিও রিলিজিয়াস মুভমেন্টটাকে বলেছিলাম আস্তে আস্তে আমরা দেখবো, রিভাইভালিস্ট অ্যান্ড রিফর্মিস্ট মুভমেন্ট। কিন্তু তার আগে আমাদের আর একখানা পাতা বাকি আছে, আশা করা যায় এখানে যারা আমরা প্রেজেন্ট রয়েছি ওই রিভলভ গুলো পড়তে। ওই লাস্ট আমরা সাভারা পর্যন্ত পড়েছিলাম, সবার আশা করি সাভারা পর্যন্ত পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এবার আফটার দ্যাট ওই পিডিএফটা কমপ্লিট হয়ে গেলে আমরা রিভাইভালিস্টের পিডিএফ এ চলে যাব। এবার তোমাদের চিন্তার ব্যাপার নেই, তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে হঠাৎ করে লিটনকে দিয়ে কেন শুরু হলো, কারণ ক্যানিং ছিল আগে, ক্যানিং কোথায় গেল, বা তার আগের যারা যারা রয়েছে তারা কোথায় গেল, তারা আসবে, ধীরে ধীরে আসবে, সবাইকে নিয়েই আমরা আলোচনা করব। শুধু যেমন যেমন ভাবে এগোচ্ছি তোমরা তোমাদের ব্রেনটাকে তেমন তেমন ভাবে আমার সাথে নিয়ে চলো। তো প্রথমত এই লোকটার সাথে এই সালগুলো ভীষণ রকম পরীক্ষাতে আসে, তো একদম যাতে ব্রেনে বসে যায় সেভাবেই নোটটা তৈরি করা রয়েছে। 1876 থেকে 1880 মধ্যে এই লোকটি যে যে কাজকর্মগুলো করেছেন সেই কাজকর্মগুলো পুরোপুরি, যে এই যে চারটা দেওয়া রয়েছে এই চারটা পুরোটাই ইম্পর্টেন্ট তোমাদের, পুরোটাই। ঠিক আছে, তাহলে 76, 76, 77, 78, 80 কিছু কিছু করেছে। তো এই ব্যক্তির জার্নিটা স্টার্ট হয়েছে 76-এ এবং এটার এন্ডিং হবে 80-তে, তাই 76 আর 80 প্রথমেই আমার হয়ে গেল। এবার এই যে 76-এ এই ব্যক্তির লর্ড লিটন, এই ব্যক্তির সাথে বলা যেতে পারে সবকিছু বাজে কাজ হয়েছে, এটাই বলতে যাচ্ছিলাম, সবকিছু বাজে কাজ ইনি করেছেন। বাজে কাজ করেছেন কারণ এনার যে পলিসিগুলি ছিল সে পলিসিগুলি একটিও ভালো পলিসি ছিল না। এবার 1885 আমরা আইএনসির যে ফরমেশনটি দেখতে পাচ্ছি, এর পরবর্তী টাইমে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন আলাদা আলাদা ব্যক্তিত্ব উঠে এসেছে এবং সেই ব্যক্তিত্বগুলির মধ্যে আলাদা আলাদা ক্রাইটেরিয়া আমরা পেয়েছি যে কে ভালো কে খারাপ, লাইক দ্যাট। বাট দ্য থিং ইজ, এখানে সমস্যাটা হচ্ছে গিয়ে 1885 ফরমেশনের রিজনও আমরা পড়ে ফেলেছি, রাইট? আমি তোমাদেরকে মুখে পড়িয়ে দিয়েছিলাম যে ডিফারেন্ট পলিটিক্যাল ইকোনমিক বেস তৈরি করার পারপাস ছিল একটা, এখান থেকে সেফটি ভালভ সিস্টেম হিসেবে আইএনসির ফরমেশন হয়। বাট এই যে ফিল্ডটা, এই ফিল্ডটার পিছনে আজকে 1857-তে যখন বিদ্রোহ হলো তখন তো লার্জ নাম্বার অফ পিপল, দে ওয়ার নট পার্টিসিপেটেড ইন দিস মুভমেন্ট, রাইট? 1857-তে তাহলে হঠাৎ করে কেন 1885-তে এই এই যে এইরকম একটা অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টটা হলো, সেটা একটা বিশাল বড় একটা অন্যরকম ইম্পর্টেন্ট রোল প্লে করে। নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল যার জন্য এই রিকোয়ারমেন্টটা হয়েছে। তার মধ্যে লর্ড লিটনের অনেক বড় হাত রয়েছে, কারণ ইনি যা যা পলিসি নিয়েছেন, যেমন যেমন নিয়েছেন, সবটা দুষ্টু পলিসি নিয়েছেন। এই যে সময়কালে দেখা গেছে যে ভীষণ রকম ভাবে খরা হয়েছে এখানে। এবার
বেসিক্যালি খরা বন্যা এই টাইমে যে ঘটনাগুলি ঘটতো, এখানে এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো মুভ চলতো না। এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো মুভ বলতে বেটারমেন্টের কোনো পলিসি এনারা নিয়ে এগোতেন না, যার জন্য 76-এ যখন গ্রেট ফেমাইন হয়েছিল মনসুনের ফেইলিয়ারের কারণে, এখানে লিটনের গভর্নমেন্ট ফেইল করেছিল। তো তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে নিচের কোন ইয়ারে গ্রেট ফেমাইন হয়েছিল, বা এরকম 4 জনের নাম দিয়ে বলতে পারে যে কার সময়ে গ্রেট ফেমাইন হয়েছিল, মনসুনের কারণে সেটা দিক বা না দিক, কার টাইমে হয়েছিল। তো লিটনের টাইমে 76-এ এখানে গ্রেট ফেমাইন হয়, এবং যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে এখানে সামলাতে ইনি পারেননি, তো অবভিয়াসলি এটা এনার ফেইলিয়ারেরই পার্ট। তাহলে এখানে এখানে আমরা দেখতে পারলাম ফেইল করলো সিস্টেমটা। এবার এই যে সিস্টেমটা এখানে ফেইল করলো আমরা দেখতে পারলাম, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই 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 জায়গাটা থেকে রিডাকশন অফ ম্যাক্সিমাম এজ লিমিট ফর দ্য আইসিএস এক্সামিনেশন 21 থেকে 19 ইয়ার করে দিল, যেটা কিনা লন্ডনে, ঠিক আছে, স্ট্র্যাচে কমিশন, একদমই তাই, 76-এ স্ট্র্যাচে কমিশন ছিল। আমি তোমাদের কমিশন আলাদা পিডিএফ দেবো, তাই আমি এখানে দিইনি। এবার এখানে দেখা যাচ্ছে যে আইসিএস এক্সামিনেশনের যে ম্যাক্সিমাম ইয়ার লন্ডনে যে এক্সামটি হতো 21 থেকে 19 বছর এখানে করে দিল। এই কোশ্চেনটাও দেয় যে আইসিএস এক্সামিনেশনের এজ রিডাকশন কার টাইমে করা হয়েছে, লিটনের টাইমে করা হয়েছে। আমি দিল্লি দরবার আরেকটা পিডিএফ দেবো, যেখানে আমি 3টে দিল্লি দরবারের ডিটেলটা দেবো। তো এখানে আমি দিল্লি দরবার আজকে আমার ফোকাস নয়, তাই আমি রেখে দিয়েছি। সিম্পল 1877-এ দিল্লি দরবার হলো দিল্লিতে কার টাইমে, লিটনের টাইমে, ফাইন। আচ্ছা, তারপরে 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এলো কার টাইমে, লিটনের টাইমে। আর্মস অ্যাক্ট এলো কার টাইমে, লিটনের টাইমে। সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার কার সময় হলো, লিটনের টাইমে। সো এবার অ্যাজ আ হোল তোমার কাছে পিকচার ক্লিয়ার লিটনের টাইমে কি কি হয়েছে, এবং এর বাইরে নট ইভেন আ সিঙ্গেল কোশ্চেন আসবে এখান থেকে প্রিলিতে, নট ইভেন আ সিঙ্গেল কোশ্চেন, কিছু নেই এর বাইরে আসার, একদম দিস ইজ সর্টেড ডেটা। সো নিজেরা নিজেদেরকে বলো লিটনের টাইমে তাহলে কি হলো, বলে ফেলো। দেখো বলতে পারছো নিজেরা নিজেদেরকে? হুম, ডান, ওকে। এবার এই যে লিটনের এই যে পলিসিগুলো, এবার যেটা মেন্সের কোশ্চেনে আসবে সেটাতে আমরা যাই। মেন্সের কোশ্চেনে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের ডিটেল জানতে চাইবে, সেখানে আমি যাচ্ছি। এবার হোয়াট ইজ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? তো প্রথমত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 ব্রেনের মধ্যে বসিয়ে নাও, এবং 1877-এ দিল্লি দরবার হয়েছে দিল্লিতে, এটাও বসিয়ে নাও। তাহলে এই দুটো ডেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই দুটো ডেটাকে মাথায় রেখে নাও, ভীষণ রকম গুরুত্বপূর্ণ, আর বাদ বাকিগুলো তো আছেই। এবার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, প্রথমত এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে থেকেই সামহাও বুঝতে পারছো ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে এখানে আমাদের যে দেশীয় ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটাকে কোথাও না কোথাও এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, সিম্পল ব্যাপার, কন্ট্রোল। সো এখানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 এর আন্ডারে more effectively penalize and prohibit seditious literature in publication in Oriental language and better manage the local press. Now, this is another important part যেটা তোমায় কনফিউজ করতে পারে। পাবলিকেশন ইন ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ, তো ওরিয়েন্টাল এবং অ্যাংলিসিস্ট কনসেপ্ট পড়িয়েছিলাম, তার মানে ওরিয়েন্টাল অর্থ কি, ওরিয়েন্টালের মানে কি, নেটিভ। অ্যাংলিসিস্ট মানে আমার ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ, আর ওরিয়েন্টাল মানে দেশের। তাহলে তোমাকে ভার্নাকুলার কথাটা না দিয়ে কিন্তু কনফিউজ করে ওরিয়েন্টাল দিতে পারে, তুমি টার্মটা না জানলে গন্ডগোল হয়ে যাবে। তার মানে লোকাল প্রেসকে বেটার ম্যানেজমেন্ট করার জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়, কারণ তখনকার টাইমে সবাই লেখালেখি শুরু করে দিয়েছিল, লেখালেখি শুরু করে দিয়ে নিজের ভাষার মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশ করা শুরু করে দিয়েছিল। তার মানে প্রেসের ইমপ্রুভমেন্ট এখানে হয়ে যায়। এবার এই জায়গাটা আরো একটা স্ট্যাটিক পার্ট যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে,
যে কোন নিউজ পেপারের সাথে কে কানেক্টেড। এগেইন তোমরা চলো আমার সাথে, যেমন ভাবে পড়ছো ট্রাস্ট মি, আমি একটা পিডিএফ দিয়ে দেবো এবং যেভাবে পড়ছি পড়বো, তার বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? লিস্ট। এবার এই যে সেডিশিয়াস লিটারেচার এখানে নিয়ে কন্ট্রোল করার যে চেষ্টা, নিজের মনোভাবকে প্রকাশ করতে দিচ্ছি না, ন্যাশনালিস্ট ফিলিংটা গ্রো হচ্ছে মানুষের মধ্যে। এবার এই ফিলিংসটাকে কন্ট্রোল করতে গেলে আমার কথা বলা বন্ধ করাতে হবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের। এবার তখনকার টাইমে ওরকম তো সভা গঠন করা সম্ভব ছিল না, বা মানুষজন ওরকম ভাবে ভাবেও নি যে একটা প্ল্যাটফর্ম থাকবে, যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা কমিউনিকেশনটা করব। তারা প্রেসের মাধ্যমে বা তাদের যে রাইটিং এর মাধ্যমে সেটা করছিল এবং সেটাকে কন্ট্রোল করে দিল। তাহলে এবার তুমি সিম্পল ভাবে বুঝতে পারছো যে এই সেডিশিয়াস লিটারেচারকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এবার সেডিশিয়াস লিটারেচার বলছে, আচ্ছা খেয়াল করে যদি আমরা দেখি, আমরা ফকির, সন্ন্যাসী ফকির পড়েছি, কত সাল সেটা? সন্ন্যাসী ফকির 1763 থেকে 1800 সাল। 1763 থেকে 1800 সালের এই যে জায়গায়, এখানে আনন্দমঠ অলরেডি প্লে হয়ে গেছে তো এই ঘটনা নিয়ে। এবং আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ অন্যতম ন্যাশনালিজমের বোধকে প্রমোট করে। এবং একই রকম ভাবে আমি যদি 1878-এর একটু ব্যাক পর্যন্ত যাই, মানে 57 তো আছেই, বাই দ্য ওয়ে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার আছে, বাট এগেইন আমার মনে হয় তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এভাবে এত সুন্দর নোট দিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের পড়তে বেশিক্ষণ টাইম লাগবেও না। সেটা হচ্ছে আমাদের 1857-র পরবর্তী টিল 1947 পর্যন্ত ডিফারেন্ট মুভমেন্ট পড়তে হবে। যে 80-র উপরে নাম্বার পেতে চাইছে, যে 80-র কম নাম্বার পেতে চাইছে, আমার তাকে বলার কিছু নেই, বাট যে 80-র উপরে নাম্বার পেতে চাইবে তাকে সেই জায়গাটা পড়তে হবে। আমি বললাম আমরা 1857-র আগে পর্যন্ত রিভল্ট দিয়েছি, ঠিক আছে, মানে ডিফারেন্ট রিভল্ট। এবার রিভল্ট তো 1857-তে শেষ হয়ে যায়নি, রিভল্ট তো কন্টিনিউ চলেছে, তারপরেও আছে। যেমন আমরা যদি চুয়ার রেবিলিয়ান দেখি, সেটাই 1799 থেকে 1816 পর্যন্ত আছে, ঠিক আছে? সো সিম্পল ব্যাপার যে এই যে রিভল্ট গুলো, হ্যাঁ 66 থেকে শুরু হয়েছে সেকেন্ড স্টেজটা, ঠিক আছে? না এত সুন্দর নোট পেয়ে কান্নাকাটি করলে চলবে? তোমাদের কান্নাকাটি করার কিছু নেই, আমি তো সবটা দিয়েই দিচ্ছি, ঠিক আছে, সবটা বলেই দিচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি এটা বলতে চাইছি যে 1900 সালের বিশেষ করে 1857-র পর থেকে 1930 পর্যন্ত অনেক রিভল্ট আছে, ঠিক আছে? সো সেই জায়গাগুলোকে আমাদের একটু হাই লেভেলের যারা স্কোর করতে চাইছে তাদেরকে কিন্তু পড়তে হবে, তো ডেটা গুলোকে ধরতে হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি ওই জায়গাগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে, কারণ এই জায়গাগুলোই হচ্ছে এমন একটা পার্ট, তুমি ইন্টারনেটে নোটস খোঁজো কিংবা কোনো ইনস্টিটিউটে খোঁজো, কেউ দেবে না, ঠিক আছে? সো ওই জায়গাগুলোকেই স্টোরি ওয়াইজ রিমেম্বার করে নেবো আমরা। বাট আজকের কন্টেন্টটাকে যদি দেখি, তাহলে তুমি খেয়াল করো মানুষের মাইন্ডে তো একটা নিজেকে নিয়ে চাহিদা তৈরি হয়ে গেছে, তো যে আমি কি চাই কি পাই, আমাকে পেতে হবে, এই জায়গাটা। কারণ রিভল্ট চলছে, এবং 1857 পর্যন্ত সিরিজ অফ রিভল্টের মধ্যে থেকে যদিও বা ইন্টেলিজেন্সিয়া গ্রুপ পার্টিসিপেট করেনি, তবুও মানুষের মধ্যে একটা কমন ফ্যাক্টর জেনারেট হয়ে গেছিল। এক হচ্ছে গিয়ে রিলিজিয়াস ইস্যু, নেক্সট হচ্ছে গিয়ে ট্যাক্স ইস্যু, এবং সিম্পল ব্যাপার ট্যাক্সের রেসপেক্টে ওই যারা আর কিনা টাকা ধার দিত, অনেক বেশি চার্জ নিত, তার ইস্যু। এবার এর পরবর্তী সবচেয়ে মেজর যে ইস্যুটা, সেই মেজর ইস্যুটাকে যদি আমরা অ্যাড্রেস করি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইস্যু। এগ্রিকালচারের জন্যই সমস্ত কিছু হয়, সবটা। এবার এখানে এমন একজন ব্যক্তির নাম লেখা আছে, যে ব্যক্তির নাম তোমাদের এমসিকিউতে জিজ্ঞাসা করে। লর্ড হেস্টিং এমন একজন ব্যক্তি, তিনি প্রেসের উপরে, এখানে প্রেস বা মিডিয়া যে কোনো একটা কথা তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে, প্রেস অথবা মিডিয়া। তো প্রেস বা মিডিয়ার উপর থেকে লিমিটেশন রিমুভ করে কে? লর্ড হেস্টিং, ঠিক আছে? এই ব্যক্তি এই যে কাজটা রিমুভ করেছিলেন, তার পরবর্তী টাইমে
দেখা যায় যে রিমুভ করার ফলস্বরূপই আর্লি 19 সেঞ্চুরিতে ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বে, আলাহাবাদ এই চারটে জায়গায় পাবলিশিং হাব তৈরি হয়। তো এই চারটে জায়গা হচ্ছে গিয়ে মেনলি পাবলিশিং হাব, একদমই ঠিক। তাহলে এই যে চারটে জায়গা পাবলিশিং হাব তৈরি হয়, ইট মিনস এই চারটে জায়গা কোর এরিয়াতে মানুষজনের মধ্যে অনেক বাক স্বাধীনতা থাকার ফলস্বরূপ তারা নিজেদের মধ্যে অনেকটা কমিউনিকেশন করে ন্যাশনালিজম বলো বা না বলো, অ্যাটলিস্ট ব্রিটিশ পলিসির ক্রিটিসিজম করতে পারছিল। কিন্তু যেই মুহূর্তে লর্ড হ্যাস্টিং এই ফ্রিডমটা দিয়ে দিল, সেটা এলাকা ভিত্তিক এই প্রেস এখানে চালু হয়ে গেল। এলাকা ভিত্তিক মানে ক্যালকাটাতে শুধু না, ক্যালকাটা ডিফারেন্ট সাব ডিস্ট্রিক্টে, ম্যাড্রাসেরও তাই, বোম্বেরও তাই, আলাহাবাদে তাই। তাহলে এখানে লর্ড হেস্টিং এর পরবর্তী টাইমে এই চারটে পাবলিশিং হাবের বাইরে গিয়ে পেপার পাবলিশ হওয়া শুরু হলো। যেই চারটে হাবের বাইরে গিয়ে পেপার পাবলিশ হওয়া শুরু হলো, তখনই তাকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা আমরা দেখলাম। এবার যদি প্রয়োজনীয়তাকে আরো আরো গভীরভাবে অ্যাড্রেস করতে চাও, তাহলে দেখো এখানে 1878 সাল লেখা আছে, আর লোকটা এসেছিল 76-এ। বাট লোকটা 76-এ এসেই দুষ্টু দুষ্টু কাজ করে দিয়েছিল। এক হচ্ছে ফেমাইন এখানে গন্ডগোল করে দিয়েছিল, আর এই ফেমাইনের ফলে, ফেমাইন হলে কি হয়, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ হলে কি টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই মানে ইকোনমিক লস, ইকোনমিক লস থাকা সত্ত্বেও দিল্লি দরবার অর্গানাইজ করে। দিল্লি দরবার আমি পরে পড়াবো, ডিটেলে পড়াবো, সুন্দরভাবে পড়াবো, চিন্তার কোনো ব্যাপার নেই। এবার এই যে দিল্লি দরবারের এই যে অ্যানালিসিসটা আমরা এখানে যদি করি, সিম্পল ছোট করে ভাবো, একটা একটা পার্টি, গ্র্যান্ড পার্টি সেলিব্রেশন করে, বাইরে থেকে ব্রিটিশরা আসে, এখানে গ্র্যান্ড পার্টির জন্য প্রচুর প্রচুর খরচা করা হয়। দেশের মানুষরা রেগে যায়, আরে আমাদের এখানে অত্যাচার হচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, আর এই রকম মোমেন্টে এখানে সেলিব্রেশন করছে, এটা আমরা মানবো না। এই জন্যই কিন্তু 78-এ ভার্নাকুলার প্রেস এলো, কারণ 76 আর 77-এর ঘটনাতে প্রেসে পুরো ক্রিটিসিজম ভরে গেছিল। বুঝলে ব্যাপারটা কেন 78-এ এলো? এতটাই ক্রিটিসিজম ভরে গেছিল, তাই তারা বাধ্য হয়েছিল, বা লিটন বাধ্য হয়েছিল যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আনতে। আমার মনে হয় এরপরে আর এই ব্যক্তির রিলেটেড এই সালটা কনফিউশনই করবে না, 78, যদিও বা এটা খুবই কমন সাল। এবার এই যে 76-77-এর এই ঘটনার পরবর্তী এই 78-এ আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে দেখা গেল যে এখানে ব্রিটিশদেরকে ধরে ধরে গুলি করে দেওয়ার একটা প্রবণতা স্টার্ট হয়ে গেছিল, বা মেরে দেওয়ার। এবার তাই জন্য এরা ভয় ভয় থাকতে থাকলো, এবং দ্যাটস ওয়াই আর্মস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট এলো, যেখানে বলা হলো উইদাউট লাইসেন্স কেউ এখানে আর্ম রাখতে পারবে না, উইদাউট লাইসেন্স। ঠিক আছে, সিম্পল ব্যাপার, বোঝা গেল? এতটা কি বললাম বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা।